হ্যালো স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। আজ শুরু করছি তোমাদের নতুন চ্যাপ্টার রাসায়নিক বন্ধন ও আণবিক গঠনের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন সিরিজ। আমার ভিডিওতে যারা নতুন, অর্থাৎ আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। এবং এই চ্যানেলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার এবং মডেল কোশ্চেন অ্যান্সার করানো হয়েছে, তার আনসার প্লেলিস্টটিকে দেখে নিও। দেখো আজকের প্রথম কোশ্চেন কি আছে। 1 নম্বর বলেছে যে প্রদত্ত কোন বন্ধনটি সব থেকে কম আয়নীয়। এখানে কি কি বন্ধন দেওয়া আছে দেখো। বলেছে পিএফ বন্ধন, বিতে কি বলেছে না এসএফ বন্ধন, সিতে বলেছে কি সিএলএফ বন্ধন, আর ডিতে বলেছে এফএফ বন্ধন। এই চারটে বন্ধনের মধ্যে বলেছে কোন বন্ধনটি সবথেকে কম আয়নীয়। সব থেকে কম আয়নীয় বন্ধন কোনটা হয়? সমযোজী বন্ধন হয়। আর সমযোজী বন্ধন কারা তৈরি করে? যদি সেম হয়, অর্থাৎ হোমোঅ্যাটমিক নিউক্লিয়াস যখন যুক্ত হয়ে কোনো যৌগ তৈরি করে, হোমোঅ্যাটমিক মানে দুটো সেম নিউক্লিয়াস বা সেম পরমাণু বলতে পারো, দুটি একই পরমাণু যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে তখন তাদের ইলেকট্রোনেগেটিভ পার্থক্য কত হবে? শূন্য হবে। যখন ইলেকট্রোনেগেটিভ পার্থক্য শূন্য, তখন কী বলছে যে দুটো সেম টাইপ মৌল যখন দুজন মিলে বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে তখন তাদের এ এবং এ দুজন ইলেকট্রোনেগেটিভ সেম, ইলেকট্রোনেগেটিভিটি ইএন সেম হলে কি হবে? এদের মধ্যে থাকা বন্ধন জোটটি একদম মাঝে অবস্থান করবে, অর্থাৎ এরা দুজন সমভাবে ব্যবহার করবে। তো এই ক্ষেত্রে আয়নীয় তার মাত্রা সবথেকে কম। আমাদের যে অপশনগুলো দেওয়া আছে দেখো, এর মধ্যে একটাই আছে সেম টাইপ, এফ এবং এফ বন্ধন, তাই এফ এবং এফ বন্ধন হবে সব থেকে কম আয়নীয়। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 2 নম্বর প্রশ্ন বলেছে যে বর্নহেভার চক্রের সাহায্যে নির্ণয় করা যায়। বর্নহেভার চক্রের সাহায্যে কি নির্ণয় করা হয়? অপশান এ ল্যাটিস শক্তি, অপশান বি ইলেকট্রন শক্তি, অপশান সি আয়নায়ন শক্তি, আর অপশান ডি হাইড্রেশন শক্তি। আমরা কি জানি? আমরা জানি যে বর্নহেভার যে সার্কেল, সেই সার্কেলের সাহায্যে কী নির্ণয় করা হয়? ল্যাটিস শক্তি নির্ণয় করা হয়, ল্যাটিস শক্তি। এই বর্নহেভার চক্র ছাড়াও ল্যাটিস শক্তি নির্ণয়ের আরেকটা নিয়ম আছে। কি ইকুয়েশন আছে আমাদের? না বর্নল্যান্ডে ইকুয়েশন। বর্নল্যান্ডে সমীকরণ থেকেও আমরা কি নির্ণয় করতে পারি? আমরা ল্যাটিস এনার্জি বের করতে পারি। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন কী বলেছে? যে প্রদত্ত কোনটির আয়নীয় চরিত্র সর্বাধিক। প্রদত্ত কোনটির কী কী অপশান আছে? CaCl2, অপশান বিতে কী দেওয়া আছে? অপশান বিতে আছে SrCl2, অপশান সিতে দেওয়া আছে কি না MgCl2, অপশান ডিতে দেওয়া আছে BaCl2। এই যে চারটে বন্ধন ও চারটে যৌগ রয়েছে, CaCl2, SrCl2, CaCl2, SrCl2, MgCl2 এবং BaCl2, এই চারটে যৌগের মধ্যে বলেছে কি কোনটা সব থেকে আয়নীয় চরিত্র সর্বাধিক। তো আয়নীয় চরিত্র সর্বাধিক, এবার তোমরা এই যে চারটে যৌগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো চারজনেরই কি ক্যাটায়ন ডিফারেন্ট। ক্যাটায়ন মানে একটা ক্যাটায়ন আছে 2+, আরেকটা আছে Sr2+, আরেকটা ক্যাটায়ন কত আছে না একটা আছে Mg2+, আরেকটা আছে Ba2+। এই চারটে আলাদা আলাদা ক্যাটায়ন রয়েছে এবং প্রত্যেকের Cl অ্যানায়ন রয়েছে। আর এখানে কি বলেছে কোনটির আয়নীয় চরিত্র সর্বাধিক, এটা দেখতে হলে আমাদের জানতে হবে কি নিয়ম? ফাজান্স নিয়ম। ফাজান্স রুল। ফাজান্স রুল মানে কি? ফাজান্স রুল হচ্ছে সমযোজী যৌগে কতটুকু আয়নীয় চরিত্র আছে, অর্থাৎ দুটি সমযোজী যৌগের মধ্যে কোন যৌগের ভেতরে আয়নীয় চরিত্র বেশি, সেই কম্পারিজন করে দিয়েছিল বিজ্ঞানী ফাজান তার সূত্রের সাহায্যে। সেখানে ফাজান্স রুলে কী কী নিয়ম ছিল? 1 নম্বর নিয়ম বলেছিল কি, যখন ক্যাটায়ন সেম হবে তখন অ্যানায়নের আকারের উপর ডিপেন্ড করবে। যখন ক্যাটায়ন সেম তখন অ্যানায়নের আকার, অর্থাৎ অ্যানায়নের আকার যত বাড়বে সেই অ্যানায়নের কী হবে না বেশি মাত্রায় ডিফিউজ হবে, যে পোলারাইজ হবে, তার জন্য তার মধ্যে বেশি মাত্রায় অভিলিপ্ত ঘটে সমযোজী বন্ধন তৈরি হবে। মানে কখন? যখন ক্যাটায়ন কি ক্যাটায়ন কি সেম, অ্যানায়ন ডিফারেন্ট তখন অ্যানায়নের কার উপর নির্ভর করে? অ্যানায়নের সাইজের উপরে। যত অ্যানায়নের সাইজ বাড়বে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে। 2 নম্বর কি বলতে পারি? যদি আমাদের অ্যানায়নকে সেম করে দিয়ে ক্যাটায়নকে বলি, অ্যানায়ন সেম করে দিলে ক্যাটায়নের চার্জ যত বাড়বে, ক্যাটায়নের চার্জ বাড়লে
কখন? যখন অ্যানায়ন সেম থাকে। যখন ক্যাটায়নের চার্জ বাড়লে কী হবে? অ্যানায়ন সেম থাকলে ক্যাটায়নের চার্জ বাড়লে সেই সমযোজী যৌগের ভিতরে আয়নীয় চরিত্রের মাত্রা বাড়বে। এবং আমরা এভাবে বলতে পারি যে যদি ক্যাটায়নের কী হয়, চার্জ সেম থাকে, তখন ক্যাটায়নের আকার যত ছোট হবে, ক্যাটায়নের কী বলছে, ক্যাটায়নের যখন চার্জ একই থাকবে তখন যার আকার সবথেকে ছোট সেটি কি হবে? সেটি হবে সবথেকে বেশি আয়নীয় চরিত্র দেখাবে। তো আমাদের এখানে যে অপশান দেখো, কোশ্চেনগুলো আছে কি Cl2 সবগুলো Cl2, অর্থাৎ সবগুলো কি অ্যানায়ন সেম এবং সবগুলো ক্যাটায়ন ডিফারেন্ট। একটা আছে Ca2+, Sr2+, Mg2+, Ba2+। এবং ফ্রেজেন্স রুল সাহায্যে আমরা কী বলতে পারি, যে ক্যাটায়নের আকার সব থেকে ছোট, এই চারটে ক্যাটায়নের মধ্যে যে ক্যাটায়নের আকার সব থেকে ছোট সেই ক্যাটায়নটি অ্যানায়নকে অর্থাৎ Cl- বেশি মাত্রায় ধ্রুবায়িত করতে পারবে, কারণ প্রত্যেকের চার্জ সমান। তাই ক্যাটায়নের প্রত্যেকের চার্জ সমান হওয়ার জন্য যে ক্যাটায়নের আকার সব থেকে ছোট সেটি বেশি মাত্রায় পোলারাইজেশন ঘটাবে। অর্থাৎ এই যে ক্যাটায়ন কে কে আছে, এই চারটি ক্যাটায়নের মধ্যে আকার সব থেকে ছোটো কার হবে? তাই Mg2+ আকার সব থেকে ছোট। এর আকার যেহেতু সব থেকে ছোট, এটা সবচেয়ে ছোট ক্যাটায়ন, তাই তো সবচেয়ে ছোট ক্যাটায়ন এটা। আর সবচেয়ে ছোটো এটা ক্যাটায়ন হওয়ার জন্য এর পোলারাইজেশন ক্ষমতা বেশি। কী ক্ষমতা? ধ্রুবায়ন ক্ষমতা বেশি। ধ্রুবায়ন ক্ষমতা বেশি হওয়ার জন্য কী হবে, এটির মধ্যে অর্থাৎ MgCl2 যৌগের ভিতরে MgCl2 যৌগের মধ্যে কী হবে? আয়নীয় চরিত্র বেশি প্রকাশ পাবে। নেক্সট কোশ্চেন নম্বর 4 কী বলছে? 4 নম্বর কোশ্চেন দেখো, যে প্রদত্ত কোন ক্ষেত্রে ল্যাটিস শক্তি সর্বাধিক? ল্যাটিস শক্তি নির্ভর করে কার উপরে? ল্যাটিস শক্তি কার উপরে? ভেরিজিয়াস ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের আকার। এখানে আমরা বলতে পারি যে ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার ল্যাটিস শক্তি বাড়বে, এবং কোনো ক্যাটায়নের আকার যত ছোট হবে সেই ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের ল্যাটিস শক্তি বেশি হবে। তো কী বললাম? ক্যাটায়নের চার্জ যত বাড়বে সেই ক্যাটায়ন দ্বারা গঠিত যৌগের ল্যাটিস শক্তির মান বাড়বে, বা গঠিত হতে বেশি পরিমাণে ল্যাটিস শক্তির মুক্তি ঘটবে। আর যে ক্যাটায়নের আকার সব থেকে ছোটো হবে তার ভিতরেও কী হবে না, ল্যাটিস শক্তি বেশি মাত্রায় থাকবে। তো এই যে অপশানগুলো দেওয়া আছে, কী কী অপশান দেওয়া আছে এখানে? BaO, SRO, CaO আর MgO। তো এইগুলোর মধ্যে দেখো সবার ক্যাটায়নের চার্জ কি? সব এটাকে Ba2+ O2-, এটা কি Sr2+ O2-, Ca2+ O2-, Mg2+ আর O2-। তো প্রত্যেকের অ্যানায়ন কি? দেখো সেম, সবগুলো O2-। ক্যাটায়নের আছে ডিফারেন্স। ক্যাটায়ন ডিফারেন্স থাকলে কী দেখবো আমরা? ক্যাটায়নের চার্জ দেখবো। প্রথম ক্যাটায়নের চার্জ দেখো, সবার চার্জ সেম, সবার কি +2 চার্জ। তো সবার যখন +2 চার্জ, তখন তো আমরা কোনটা কনসিডার করবো না, সেই ক্যাটায়নের আমরা আকারকে কনসিডার করব। সেই ক্যাটায়নের আকারকে কনসিডার করব, অর্থাৎ যে ক্যাটায়নের আকার সব থেকে ছোট তার ল্যাটিস শক্তি বেশি। তাই উত্তর হবে কি? MgO উত্তর হবে, কারণ Mgর আকার সব থেকে ছোট, তাই এর ল্যাটিস শক্তির মান বেশি হবে। তাহলে কোশ্চেন নম্বর 5 কী বলেছে, যে প্রদত্ত যৌগগুলির ক্ষেত্রে ল্যাটিস শক্তির ক্রম কী হবে? প্রদত্ত যৌগগুলো, অর্থাৎ এখানে কী কী যৌগ ছিল? NaCl আছে, MgCl2 আছে, CaO আছে, আর Al2O3 আছে। এই চারটে সমযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলতে পারো, আয়নীয় যৌগ রয়েছে। এই আয়নীয় যৌগ চারটের মধ্যেই, চারটে যৌগের ভিতরে কি বলেছে, এদের কী ক্রমে সাজাতে হবে না, ল্যাটিস শক্তির ক্রমে সাজাতে হবে। এদের ল্যাটিস শক্তি কেমন হবে? দেখো এগুলোকে ভাঙলে আমরা কী পাবো? এটা পাবো Na+Cl-, এটা থেকে পাবো Mg2+, Br-, যেহেতু 2Br- বলতে পারি, Ca2+, O-, আর এখান থেকে পাবো Al3+, আর 3O2-। এই তো ক্যাটায়ন আয়ন পেয়ে গেলাম আমরা। তাই ক্যাটায়ন আয়ন পেয়ে গেলে দেখবো এবার যে ক্যাটায়নের আকার সব থেকে কী হবে, যে ক্যাটায়নের চার্জ সব থেকে বেশি হবে তার কি বেশি? ক্যাটায়নের চার্জ যার বেশি তার ল্যাটিস শক্তি বেশি। তো এই যে চারটে অপশানের ভিতরে Al আছে 3+, তাই Al3+, মানে
2O3 যে যৌগটা তার ল্যাটিস শক্তি সব থেকে বেশি হবে, অর্থাৎ Al3+ দ্বারা গঠিত যৌগের ল্যাটিস শক্তি অনেক বেশি হবে। তারপরে কে কে আছে দেখো, দুটো আছে প্লাস চার্জ, দুটো 2+ আছে Mg আর Ca, Mg2+, Ca2+, যখন দুটোরই কী ক্ষেত্রে বলেছিলাম যে যখনই দুটোর কী হবে চার্জ সমান হবে তখন তাদের ব্যাসার্ধ কনসিডার করতে হবে। তো চার্জ যখন সমান তখন যখন ক্যাটায়নের ব্যাসার্ধ দেখবো আমরা, ল্যাটিস শক্তি ল্যাটিস চার্জ, ক্যাটায়নের চার্জ এবং অ্যানায়নের চার্জ, এবং ক্যাটায়নের চার্জের গুণফল, সরি এখানে শুধু ক্যাটায়ন চার্জ হয় না, ক্যাটায়ন চার্জ ইন্টু অ্যানায়নের চার্জের গুণফল, মানে কি বললাম ল্যাটিস শক্তি নির্ভর করার পরে ক্যাটায়নের চার্জ গুণ অ্যানায়নের চার্জ, যেহেতু প্রথমে কি দেখলাম আমরা Al2O3 ক্যাটায়ন আয়নের চার্জ ম্যাক্সিমাম এদের মধ্যে, তারপরে কি আছে দেখো, তারপরে আছে দুটো ক্যাটায়নে কি সেম চার্জ, কার না Mg2+, Ca2+, তাহলে এবার দেখো অ্যানায়নের দেখো কনসিডার করো, দেখো এটা Br- আছে আর এখানে O2- আছে, তো Br- আর O2- এর মধ্যে O2-র বেশি নেগেটিভ চার্জ হবে, তাই আমরা বলতে পারি O2- এর অর্থাৎ CaO এর ল্যাটিস শক্তি বেশি হবে কার থেকে, Mg-Br2 থেকে। নেক্সট তারপরে কি হবে, NaCl, এই হচ্ছে আমাদের অপশান ফলো করবে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কি কোশ্চেন নম্বর 6 কি বলেছে দেখো ভালো করে, কোশ্চেন নম্বর 6 বলেছে প্রদত্ত কোনটি সবচেয়ে বেশি আইনীয় প্রকৃতির, সব থেকে বেশি আইনীয় প্রকৃতির যখন বলেছে কি কি বলেছে, অপশান নিতে আছে কে MnO, অপশান বি থেকে আছে Mn2O3, অপশান সি থেকে আছে Mn2O7, আর অপশান ডি থেকে আছে CrO3। এই যে চারটে বললাম আমরা, চারটে যৌগের ভেতরে কার কি বেশি বলেছে, কার আয়নীয় প্রকৃতি বেশি হবে। এবার কার আয়নীয় প্রকৃতি বেশি হবে আমাদের দেখতে হবে, ওদের কী দেখতে হবে, জারণ অবস্থা দেখলে আমরা পেয়ে যাবো। কী অবস্থা, জারণ অবস্থা। যার জারণ অবস্থা সর্বাধিক হবে তার মধ্যে আয়নীয় প্রকৃতি সর্বাধিক হবে। বললাম যার জারণ অবস্থা সর্বাধিক হবে তার মধ্যে কি হবে, আয়নীয় প্রকৃতি সর্বাধিক হবে। Mn2+ এর Mn জারণ অবস্থা হয় +2, তোমাদের জারণ অবস্থা আছে ক্লাস মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে রয়েছে, 11 সেকেন্ড সেমিস্টারে যে জারণ বিজারণ চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ভিতরে আছে। তারপরে কি আছে Mn2, এটা হচ্ছে Mn2O3, এর জারণ অবস্থা কত হবে +3, Mn2O7 এর জারণ অবস্থা +7, আর এর জারণ অবস্থা +6। আমরা দেখলাম কি Mn2O7 এর জারণ অবস্থা সব থেকে বেশি, সেজন্য উত্তর হবে আমাদের কি Mn2O7। নেক্সট কোশ্চেন নম্বর 7, কোশ্চেন নম্বর 7, 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে যে NaCl অপেক্ষা LiCl জৈব দ্রবকে বেশি দ্রব্য। কি বলছে, NaCl অপেক্ষা LiCl জৈব দ্রবকে বেশি দ্রব্য, এর কারণ কি? চারটা অপশান আছে। অপশানে বলেছে NaCl এর ল্যাটিস শক্তি LiCl অপেক্ষা বেশি, বিতে আছে Li+ এর হাইড্রেশন শক্তির মান বেশি, অপশান সিতে আছে LiCl NaCl অপেক্ষা বেশি সমযোজী, আর অপশান ডিতে আছে Li+ এর হাইড্রেশন শক্তি কম। তো বলছে NaCl অপেক্ষা LiCl জৈব দ্রবকে দ্রব্য। NaCl অপেক্ষা জৈব দ্রব্য আমরা এখানে জানি কি, আমরা দেখে নিই যখন দ্রাব্যতা দেখবো আমরা তখন জৈব যে দ্রাবকের দ্রাব্যত হয় কারা, দ্রাব্যত সমযোজী যৌগগুলো হবে কি জৈব দ্রাবকে দ্রবীভূত, আর অজৈব যৌগ বা অজৈব দ্রাবক উদাহরণ কি জল মেনলি দ্রবীভূত কারা হবে, দ্রবীভূত হবে আয়নীয় যৌগগুলো আয়নীয় যৌগ দ্রবীভূত হয় জলে বা অজৈব দ্রাবকে, আর সমযোজী যৌগ দ্রবীভূত হয় জৈব দ্রাবকে। এটা আমাদের মাথায় রেখে করতে হবে। তো জৈব দ্রাবকে আরেকটা মধ্যে সমযোজী যৌগ দ্রবীভূত হয় কি, সমযোজী যৌগ হয় নন পোলার, আর আয়নীয় যৌগ হয় পোলার সলভেন্টে। এই দুটো জিনিস মেন মনে রাখতে হয় আমাদের যখন দ্রাব্যতার কোশ্চেন আসে। তো এখানে কি বলেছে যে কে বেশি দ্রাব্য, কোথায় NaCl অপেক্ষা LiCl জৈব দ্রাবকে বেশি দ্রাব্য, তার কারণ কি? তো জৈব দ্রাবকে যে বেশি দ্রাব্য হবে সেটা কোনটা, আমি একটু বললাম যে জৈব দ্রাবকে কে দ্রবীভূত হয়, সমযোজী যৌগ। তবে যেহেতু কে বেশি দ্রব্য, LiCl জৈব দ্রাবকে বেশি দ্রাব্য, যেহেতু LiCl জৈব
জৈব দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে বেশি দ্রাব্য, বেশি দ্রাব্য, তাই তাই কি বলতে পারি আমরা LiCl বেশি সমযোজী, বলা যায় এটা LiCl কি বেশি সমযোজী কার থেকে NaCl এর থেকে, NaCl এর থেকে। তো কি আসলে আমাদের এখানে অপশান আসলে সি। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে যে CSI3 যৌগের ক্ষেত্রে কোনটি সঠিক? কি যৌগের ক্ষেত্রে CSI3 যৌগের ক্ষেত্রে কোনটা সঠিক? কি বলছে অপশান এতে না এটি CS+ ও I- আয়ন এবং I2 কণা দ্বারা গঠিত। অপশান বলছে যৌগটি সমযোজী প্রকৃতির। সিতে বলছে যৌগটি CS+ এবং I3- আয়ন দ্বারা গঠিত হয়। যৌগটি CS3+ ও I- আয়ন দ্বারা গঠিত হয়। এখানে কোন উত্তর কি হয়? CSI3 কে ভাঙলে আমরা কি পাবো? CSI3 হলো CS+ প্লাস I3- পাবো। এই যে I3- অ্যানায়ন এবং CS+ ক্যাটায়ন দ্বারা গঠিত হচ্ছে কি CSI3। তাই উত্তর কি অপশান সি হচ্ছে উত্তর 8 নম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 9। 9 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো ভালো করে পড়ে উত্তর করো। 9 নম্বর কোশ্চেন হচ্ছে জলে NaCl, Na2SO4, Na3PO4 এর দ্রাব্যতা বৃদ্ধির ক্রম কি হবে? বলছি এর দ্রাব্যতা বৃদ্ধির ক্রম কি হবে? তো আমরা কি জানি দ্রাব্যতা বৃদ্ধির ক্রম কি হয়? জলের দ্রাব্যতা বলেছে, তো জলে কারা বেশি দ্রাব্য হয়? যেটি 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 বেশি আয়নীয়, এদের মধ্যে কি হয়? যেটি বেশি আয়নীয় সেটি বেশি মাত্রায় জলে দ্রবীভূত, বেশি মাত্রায় জলে দ্রবীভূত হবে আমরা বলতে পারি। এই যে তিনটে জিনিস দেওয়া আছে, কী কী দেওয়া আছে? NaCl দেওয়া আছে, আর কি দেওয়া আছে না দেওয়া আছে দেখো Na2SO4, আর দেওয়া আছে কত Na3PO4 দেওয়া আছে Na3PO4। এই যে তিনটে যৌগ দেওয়া আছে এর মধ্যে কোনটি বেশি জলে দ্রবীভূত হবে? আমরা বলতে পারি এর মধ্যে যার আয়নীয় প্রকৃতি বেশি সেটি জলে বেশি মাত্রায় দ্রবীভূত হবে। তো এর মধ্যে কে বেশি আয়নীয় হবে? এগুলো ভাঙলে আমরা পেয়ে যাবো। এটা ভাঙলে কী পাবো? দেখো এটা Na+Cl- আয়ন, এটা ভাঙলে কী পাবো? 2Na+SO4 2-, এটা ভাঙলে কী পাবো আমরা না Na+PO4 3-। এই অ্যানায়ন এই ক্যাটায়নগুলো পেলাম আমরা এই যৌগগুলোকে ভাঙার পর। এই যৌগগুলো ভাঙার পর আমাকে বলছে কোনটা বেশি জলে দ্রবীভূত। তো জলদ্রবীভূত দেখবো কার বেশি আয়নীয় চরিত্র হবে, কার বেশি আয়নীয় চরিত্র হবে। আর এখানে আয়নীয় চরিত্র কার বেশি? এই চারটে ভিতরে এটার হবে বেশি আয়নীয় চরিত্র। কারণ কি? কারণ দেখো এটা Na+Cl- আয়ন দ্বারা গঠিত। এটা কি যদি Na+SO4 2-, অর্থাৎ এখানে অ্যানায়নের আকারটা খুব বড় হয়ে গেছে। অ্যানায়নের আকার কি বড়, এখানে PO4 3-, অর্থাৎ অ্যানায়নের চার্জ বেশি এবং আকার বড়। অ্যানায়নের চার্জ বেশি মানে আকার বড়। তো এই সব ক্ষেত্রে কি ক্যাটায়ন সেম, সব ক্ষেত্রে ক্যাটায়ন Na+, কিন্তু অ্যানায়নগুলোর আকার বাড়ছে। অ্যানায়ন আকার বৃদ্ধির মধ্যে Cl-, SO4 2-, আর PO4 3-। এই হচ্ছে অ্যানায়নের আকার, এটা হচ্ছে আকারের ক্রম। অ্যানায়ন যখন আকার বাড়বে সেই অ্যানায়ন বেশি মাত্রায় কী হবে? পোলারাইজ হবে। সেই অ্যানায়ন কী হবে? বেশি মাত্রায় পোলারাইজ হবে। অর্থাৎ সেই অ্যানায়ন দ্বারা গঠিত যৌগের ভিতরে সমযোজী চরিত্র বেশি মাত্রায় প্রকাশ পাবে। সেই অ্যানায়ন দ্বারা গঠিত যৌগের ভিতরে সমযোজী চরিত্র বেশি মাত্রায় প্রকাশ পাবে। তাই এদের মধ্যে সমযোজী চরিত্রের ক্রম কী হবে? সমযোজী চরিত্রের ক্রম কী হবে না NaCl সব থেকে কম সমযোজী, তারপরে হবে Na2SO4, তারপরে কি হবে না Na3PO4, এটা আসবে। তো এইগুলো যখন আমরা অপশানগুলো পেয়ে গেলাম, কে দেখলাম কি সমযোজী চরিত্র সব থেকে বেশি এর মধ্যে, তো সব থেকে কম কার মধ্যে? NaCl এর ভিতরে। NaCl এর মধ্যে যেহেতু সমযোজী চরিত্রের মান খুবই কম, তাই এটি জলীয় দ্রবকে দ্রবীভূত ভালোভাবে হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10। তো ওটা উত্তর কি গেল? উত্তর গেল অপশান সিতে। দেখো অর্থাৎ NaCl সব থেকে বেশি জলে দ্রবীভূত হবে, আর Na3PO4 সব থেকে কম মাত্রায় দ্রবীভূত হবে। উত্তর হলো অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটির সমযোজী প্রকৃতি? 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটির সমযোজী প্রকৃতি সর্বাধিক? অপশান এ বলেছে LiCl, অপশান বলেছে BeCl2, অপশান সি বলেছে কি BeCl3, আর অপশান ডি বলেছে CCl4। এই চারটি যৌগের ভিতরে কার সমযোজী চরিত্র সর্বাধিক? কী কী যৌগ আছে 10-এর? এতে আছে LiCl, বিতে কি আছে? বিতে আছে দেখো BeCl2, সিতে কে আছে? সিতে আছে BeCl3, আর ডিতে আছে কে CCl4।
তো এই যে অ্যানায়নগুলো আছে এদের যৌগগুলো আছে, এদের ভাঙলে আমরা কী টাইপের যৌগ পাবো? CCl4 তো পুরোপুরি পিওর সমযোজী যৌগ, তো তার সমযোজী যৌগ সব থেকে বেশি হবে। নইলে তোমরা বলতে পারো কি LiCl ভাঙলে পাই Li প্লাস Cl মাইনাস, এটা কী পাবো B3 প্লাস Cl3 মাইনাস 3Cl মাইনাস, এখান থেকে Ba2 প্লাস 2Cl মাইনাস, এরকম ভাবতে পারো, জাস্ট ভেবে নিতে পারো। এটা যেহেতু কি যদি এটা সমযোজী চরিত্র হয়, এদের সমযোজী বন্ধন 4 ডেল মাইনাস হবে, আর এটা হবে Cl4Cl ডেল মাইনাস ডেল প্লাস। তবে কী হলো, আমাদের CCl4 যৌগে কার্বন কি বেশি মাত্রায় পজিটিভ চার্জ পাচ্ছে, অর্থাৎ এর আধান আপেক্ষিক আধানের পরিমাণ সব থেকে বেশি হচ্ছে কার ভেতরে? CCl4 এর মধ্যে। তাই CCl4 হচ্ছে সব থেকে বেশি সমযোজী চরিত্র যৌগ। ওইটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কী বলছে 11 নম্বর কোশ্চেন, যে সরি এখানে অনুরূপ বলে একটা প্রশ্ন রয়েছে, এখানে অনুরূপটাকে দেখে নাও, তারপর 11 অনুরূপ কোশ্চেনে কী বলছে, নিম্নোক্ত যৌগের মধ্যে সর্বাধিক সমযোজী চরিত্র কে প্রদর্শন করে? নিম্নোক্ত যে যৌগগুলো রয়েছে, অর্থাৎ অপশান এতে আছে কি MgCl2, অপশান বি থেকে আছে SnCl4, অপশান সি থেকে আছে FeCl3, আর অপশান FeCl2 আছে, FeCl2, আর ডি থেকে আছে ডিতে আছে CaCl2। তো এই গেল 4টে যৌগ। এই 4টে যৌগের মধ্যে বলেছে কার সমযোজী চরিত্র সব থেকে বেশি হবে। সমযোজী চরিত্র বেশি কার হবে? MgCl2, SnCl4, FeCl2 আর CaCl2। তো এর মধ্যে কার সমযোজী চরিত্র বেশি? এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে তোমরা SnCl4 সমযোজী চরিত্র সব থেকে বেশি, কারণ এটা কি আছে SN4 প্লাস স্টেটে আছে, আর এটা Cl4Cl মাইনাস আছে, অর্থাৎ SN এর কি মাথায় ধনাত্মক চার্জের পরিমাণ সব থেকে বেশি। তা এখানে সব বেশি কেন? এটা থেকে আসছে Mg2 প্লাস, এখান থেকে আসবে কি Ca2 প্লাস, এখান থেকে আসবে Fe2 প্লাস, আর এখান থেকে SN4 প্লাস মানে কি এর মাথায় বেশি পরিমাণে কি আছে? পজিটিভ চার্জ আছে, অর্থাৎ পজিটিভ চার্জের আধার পরিমাণ সব থেকে বেশি। আমরা জানি কোনো ক্যাটায়নে পজিটিভ চার্জের পরিমাণ বাড়লে সেই যৌগের ভিতরে কি হয়? সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। তার উত্তর হচ্ছে অপশান বি SnCl2। নেক্সট কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর হচ্ছে কোশ্চেন নম্বর 11। কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, প্রদত্ত কোনটি সমযোজী যৌগ? এই 4টে যৌগের ভিতরে কী কী আছে? Na2S, AlCl3, NaH আর MgCl2। এই 4টে যৌগের ভিতরে কোনটা বেশি সমযোজী? তোমরা দেখেই বুঝতে পারছো যে AlCl3 ভাঙলে Al3 প্লাস পাই, মানে এখানে কী কী আছে এখানে ভেঙে দেখে নাও একবার। Na2S একটা আছে, দুটো, এখানে ভাঙলে কী পাবো আমরা? এটা পাবো 2Na প্লাস প্লাস S2 মাইনাস, বিতে আছে না AlCl3, এটা ভাঙলে কী পাবো? Al3 প্লাস 3Cl মাইনাস। অপশান সি থেকে আছে না NaH Na প্লাস H মাইনাস, আর ডি থেকে আছে যে MgCl2 Mg2 প্লাস Cl2 মাইনাস। তো এর মধ্যে কি আছে? AlCl3 ক্ষেত্রে দেখো Al আছে 3 প্লাসে, আর Al3 প্লাসে সর্বোচ্চ ধারণ অবস্থায় আছে বা সর্বোচ্চ কি এর ক্যাটায়নের চার্জ, তাই এর ভিতরে কি হবে? সমযোজী চরিত্রের পরিমাণ সব থেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত? 12 কি বলছে, প্রদত্ত কোন ক্রমটি বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম? প্রদত্ত কোন ক্রমটি কি ক্রমের ঊর্ধ্বক্রম? বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম। আর আমরা জানি কি বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম, দেখো সবগুলো কোন এলিমেন্ট আছে? সবগুলোই কি আছে? হাইড্রাইড টাইপস আছে না? আর সবগুলো হাইড্রাইড আছে, সবগুলো কিসের হাইড্রাইড আছে? সবগুলো হচ্ছে গ্রুপ 15 এর হাইড্রাইড। গ্রুপ 15 কী কে থাকে? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এটা হচ্ছে গ্রুপ 14 এর 5টা এলিমেন্ট। গ্রুপ প্রত্যেকে দেখো গ্রুপ 14 এর হাইড্রাইড। মানে গ্রুপ 14 যে এলিমেন্টগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এর প্রত্যেকের সাথে হাইড্রোজেন যুক্ত হাইড্রাইড তৈরি করেছে, এবং দিয়ে বলেছে কি এদের মধ্যে কার বিজারণ ধর্মের ঊর্ধ্বক্রম, কোনো বিজারণ ধর্মের কার সব থেকে বেশি? আমরা কি জানি? আমরা জানি কোনো পর্যায় সারণীর গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে তাদের বিজারণ ধর্ম কী হয়? বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। গ্রুপের উপরে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়, তাই প্রথমভাবে কী উত্তর হবে? NH3, তারপরে কি আসবে? তারপরে PH3, তারপরে কি আসবে?
ASH3, তারপরে আসছে SbH3। এটা হচ্ছে আমাদের উত্তর। বিজারণ ধর্মের ক্রম, কারণ বিজারণ ধর্মকে গতি নিচে নামলে পারে, গতি নিচে নামলে কি হয়, বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। নেক্সট কোশ্চেন নম্বর কত, 13। 13 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, বলেছে যে LiCl, তারপরে কি বলছে BeCl2, আর কি বলছে BCl3, আর বলেছে CCl4 যৌগ। এই যে চারটে যৌগ দিয়েছে CCl4 যৌগ, এই চারটি যৌগের ভিতরে কি বলছে, সমযোজী চরিত্রের ক্রমে সাজাতে বলেছে। সমযোজী চরিত্রের ক্রম, আমরা কি জানি সমযোজী চরিত্র কীভাবে বৃদ্ধি পায়, সমযোজী চরিত্র যত ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায় তাদের সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। এখানে ক্যাটায়ন আছে কি, এখানে যে Li প্লাস বিহেভ করে, Ba2 প্লাস আছে, এখানে আছে B3 প্লাস, আর এখানে C4 প্লাস হিসেবে ধরে নিতে পারো, কিন্তু এটা সমযোজী যৌগ বলে 4 প্লাস থেকে যায় না, এটা তোমরা 4 প্লাসে কনসিডার করতে পারো, 4 ডেল প্লাস হিসেবে বলতে পারো, অর্থাৎ সামান্য আংশিক রূপে তো চাই, যেহেতু সেলের ইলেকট্রনটি বেশি। এটা কি আসলে Li প্লাস থেকে এদিকে আসতে কি হয়েছে, যারা দেখো তাদের ক্যাটায়নের চার্জ বাড়ছে, আর আমরা জানি ক্যাটায়নের চার্জ যত বাড়ে তাদের আয়নীয় সমযোজী চরিত্র কী হয়, তাদের সমযোজী চরিত্রের মান বৃদ্ধি পায়। কারণ যেহেতু প্রত্যেকটা দেখো সেম অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, সেই ক্যাটায়নের কী হবে, সেম অ্যানায়নের ক্ষেত্রে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পেলে সেই অ্যানায়ন বেশি মাত্রায় ধ্রুবায়িত হবে, এবং বেশি মাত্রায় ধ্রুবায়িত হওয়ার জন্য সেটি সমযোজী চরিত্র প্রকাশ পাবে। তাই উত্তর হবে আমাদের কি LiCl, BeCl2, BCl3 আর CCl4। হচ্ছে কোশ্চেন নম্বর 13। নেক্সট কোশ্চেন নম্বর 14। কি বলছে কোশ্চেন নম্বর 14 দেখো, বলেছে যে অনাদ্র AlCl3 সমযোজী, কিন্তু AlCl3.6H2O আয়নীয়। কারণ কি, অপশান এ AlCl3 এর গঠন ত্রিকোণীয় সমতলীয়, বি এতে কি আছে Al এর আয়নীয় এনথালপি কম, সিতে আছে AlCl3 এর হাইড্রেশন শক্তি নিম্ন, আর ডিতে আছে AlCl3 এর হাইড্রেশন শক্তি Al এর উচ্চ আয়নন শক্তিকে পূরণ করে। কি বলছে অপশান এতে, কি বলেছে কোশ্চেন ভালো করে বুঝেছো, কোশ্চেন বলছে অনাদ্র AlCl3 সমযোজী। অনাদ্র যখন AlCl3 থাকে, কখন AlCl3 যখন থাকবে তখন সেটা কি হবে, সমযোজী। আর কি হবে, আর বলেছে AlCl3.6H2O যখন এটা জলে থাকবে তখন সেটা হবে আয়নীয়। এই তো কোশ্চেন, আয়নীয়। এরকম হয় কেন, অপশানে বলেছে কি AlCl3 এর গঠন ত্রিকোণীয় সমতলীয় বলে হয়, না Al এর আয়নীয় এনথালপি কম বলে হয়, সেটা বলছে AlCl3 এর হাইড্রেশন শক্তি নিম্ন বলে হয়, না যেটা বলছে AlCl3 এর হাইড্রেশন শক্তি Al এর উচ্চ আয়নন শক্তিকে পূরণ করে। উত্তর কী হবে, উত্তর আমাদের অপশান ডি, AlCl3 এর হাইড্রোজেন শক্তি Al এর উচ্চ আয়নন শক্তিকে কি করে, পূরণ করে। তাই AlCl3 6H2 আয়নীয় যৌগ হিসাবে আচরণ করতে পারে। তো হচ্ছে আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন নম্বর 15। কোশ্চেন বলছে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে ভুল বক্তব্যটি কোনটি। প্রদত্ত বক্তব্যের মধ্যে বলছে ভুল বক্তব্য কোনটি, অপশান এতে বলেছে কে, এতে বলেছে দেখো SnF4 একটি আয়নীয় প্রকৃতির যৌগ হয়। SnF4 কি হয়, এটা আয়নীয় প্রকৃতির যৌগ। আমাদের বলছে ভুল বক্তব্য চিহ্নিত করতে, এটা তো ঠিক হবে। অপশান বিতে বলছে PbF4 সমযোজী প্রকৃতির যৌগ, সেটা বলছে SiCl4 সহজে আদ্র বিশ্লেষিত হয়, আর ডিতে কি বলছে GeX4 X যেখানে FCl BrI GeX2 অপেক্ষা অধিক স্থিতিশীল। তা কী বললাম, ভুল বক্তব্যটি পড়ে সেটি সঠিক করতে বলেছে, মানে কোনটা ভুল বক্তব্য হবে। তো ভুল বক্তব্য কী হবে এর মধ্যে, SnF4 আয়নীয় যৌগ, না PbF4 একটি সমযোজী প্রকৃতির যৌগ। PbF4 কী হয়, সমযোজী প্রকৃতির যৌগ। PbF4 কী হয়, সমযোজী প্রকৃতির যৌগ। নেক্সট কোশ্চেন নম্বর কত, 16। বলেছে NaCl, MgCl2, AlCl3, SiCl4 এর মধ্যে কোনটি সমযোজী চরিত্রের ঊর্ধ্বক্রম। কে বলেছে এর মধ্যে, NaCl কে বলেছে, MgCl2 বলেছে, তারপরে কে আছে AlCl3 আছে, আর SiCl4 আছে। এই চারটের মধ্যে কোনটি সমযোজী চরিত্রের ক্রম, কোনটি সমযোজী চরিত্রের ক্রম, এগুলো যদি তুমি ভাঙো কী পাবো, এখানে পাবে Na+Cl-, এখানে পাবে কি Mg2+, 2Cl-, এখানে ভাঙলে কী পাবে Al3+, 3Cl-, এটা ভাঙলে কী পাবে Si4+, 4Cl-।
এবার অ্যানায়ন কাটায়ন বিভাজন হয়ে গেছে। এবার এখান থেকে স্পষ্ট করে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের কি সেম, অ্যানায়ন পার সেম। আর আমরা জানি অ্যানায়ন যখন সেম হয় তখন ফ্যাজান্সের সূত্র অনুসারে কি বলে, অ্যানায়ন সেম বললে ক্যাটায়নের চার্জ যত বাড়বে সেই ক্যাটায়নের কি হবে, অ্যানায়নের কি বলছে, অ্যানায়নের যখন সমযোজী চরিত্র কি হবে, অ্যানায়ন যখন সেম হবে, অ্যানায়ন যখন সেম হবে তখন ক্যাটায়নের আকার অর্থাৎ কি আকার অর্থাৎ আধান যত বাড়বে সেটি বেশি মাত্রায় কী হবে, হবে। তাই উত্তর কী হবে, উত্তর কোনটা হবে? 16 নম্বর কোশ্চেন বলেছে কি, 16 নম্বর কোশ্চেন বলেছে যে এই চারটের মধ্যে কোনটি সমযোজী চরিত্র ও ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম কোনটা আছে দেখো, এনের আকার, এনের একটা চার্জ তাই এর সব থেকে কম, তারপর এমজি 2+, তাই এমজি 2+, তারপরে যেহেতু EL3+, তাই EL3+ এর আকার, লাস্ট কি আছে SiCl4, যদি SiCl4 এর আকার SiCl4 এর Si4+ রূপে রয়েছে তাই এটির সমযোজী চরিত্র সর্বাধিক। কি হচ্ছে কোশ্চেন নম্বর 16 গেল। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 17। দেখো পরবর্তী কোশ্চেন নম্বর 17 নম্বর প্রশ্নে কি বলেছে, বলছে নিম্নোক্ত কোন অণুটিতে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, নিম্নোক্ত কোন অণুতে ইলেকট্রন ঘাটতি দেখা যায়। অপশান আছে কি B2O6, অপশান বি কে আছে C2H4, অপশান সিতে কে আছে XeF2, আর ডিতে আছে কি PCl3। এই যে চারটে যৌগ আছে দ্বিবর্জের মধ্যে কার ইলেকট্রনের ঘাটতি রয়েছে। আমরা জানি B2H6 এর বন্ধন কীভাবে তৈরি হয়, এদের ইলেকট্রনের ঘাটতি জানতে হলে হয় তোমাদের হাইব্রিডেশন বের করতে হবে, নয়তো তোমাদের কী করে করতে হবে, এদের স্ট্রাকচার ড্র করে করতে পারবে। স্ট্রাকচার ড্র করলে হবে B2H6 এর এটা হচ্ছে B2H6 এর স্ট্রাকচার, অর্থাৎ এই বি এর সাথে কি থাকে, এই বন্ধন থাকে, আর এই বি এর সাথে থাকে এই বন্ধনটা, মানে AbH3, B2H6 হলো, আর এই এইচটা এই বি এর সাথে থাকে, এই বি এর সাথে শেয়ার করে, এবং এই এইচটা এই বি এর সাথে শেয়ার করে দিয়ে B2H6 গঠন করে। কারণ B2H6 আসে অ্যাকচুয়ালি BH3 থেকে। BH3 স্ট্রাকচার কেমন দেখতে হয়, বি মাঝে থাকে, তিন দিকে তিনটে এইচ, BH3 sp2 হাইব্রিডাইজড, যেটা sp2 হাইব্রিডাইজড, কিন্তু এখানে হয় কি সমস্যা, এর কটা ইলেকট্রন হয়, এর টোটাল ইলেকট্রন হচ্ছে এখানে দুটো ইলেকট্রন, টোটাল এটা 6 ইলেকট্রন পিসিস। BH3 কি 6টা ইলেকট্রন রয়েছে, তাই 6টা ইলেকট্রন থেকে এই সুস্থিত হওয়ার জন্য দুটো BH3 পরস্পর যুক্ত হয়ে B2H6 গঠন করে, দিয়ে এটা এমন একটা বন্ধন তৈরি করে যার দরুন এটা কি হয় না, দুটো বি এর পরমাণুর 8টা করে ইলেকট্রন লাভ করে। বি পরমাণু কত করে ইলেকট্রন, 8টা করে লাভ করে। এখানে যে বন্ধনটা ধরে এটা হচ্ছে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, এটাও 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। অর্থাৎ এই বিয়ের জন্য কটা ইলেকট্রন হয়, এই দুটো 4টে 5, একটা 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর একেবারে এই বিয়ের জন্য হয় কটা, একটা 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাই BH3 বন্ধনের B2H6 যেহেতু BH3 দিয়ে তৈরি, এবং BH3 কি sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড কটা থাকে, BP 3টে, মানে কত, এবং ইলেকট্রনের সংখ্যা কত, ইলেকট্রন হচ্ছে 3 গুণ 2, টোটাল 6টা। তাই BH3 কে অষ্টক ঘাটতি রয়েছে, অপরদিকে বাকি মৌলগুলোর অষ্টক পূর্ণ রয়েছে। অষ্টক পূর্ণ রয়েছে, এক্ষেত্রে রয়েছে অষ্টক পূর্ণ, এটা কি দেখায়, এটা অষ্টক পূর্ণ দেখায়। আর এটা ধরুন কি দেখায়, অষ্টক এক্সেস দেখায়, মানে এদের অষ্টকের ঘাটতি নয়, আধিক্য দেখায়, অষ্টকের আধিক্য রয়েছে এদের। যদি আমাদের এদের দেখি এর কত হবে হ্যাবিটেশন, H1 হাফ ইন্টু কত 8 যোগ 2 ইকুয়াল টু কত 5, মানে sp3d তে বিপি কত আসছে, এদের বিপি আসছে দুটো, এলপি আসছে কত 3টে। বিপি হচ্ছে বন্ড পেয়ার অর্থাৎ বন্ধন জোর, আর এলপি হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন জোর। তো এই বন্ধন জোরের কটা ইলেকট্রন টোটাল, বন্ধন জোর হচ্ছে দুটো, বিপি দুটো মানে বন্ধন জোর দুটো, তো বন্ধন জোরের ইলেকট্রন কতগুলো, ইলেকট্রন হচ্ছে 4টে, আর লোন পেয়ারের ইলেকট্রন কতগুলো হচ্ছে 6টা, টোটাল আসলে কত ইলেকট্রন, 6 4 10টা ইলেকট্রন। XeF2 যৌগিকে আছে অষ্টকের আধিক্য রয়েছে, অর্থাৎ এর সেন্টার পরমাণুতে XC-তে 10খানা ইলেকট্রন রয়েছে। একেবারে PCl3 যদি আমরা দেখি, PCl3তে কী আসবে,
PCl3 হাইব্রিডাইজেশন H ইকুয়াল টু কত হবে, পি এর হাফ ইন্টু পি হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, পি এর কেন্দ্রীয় পরমাণু তো কেন্দ্রীয়, পি এর সর্বস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা কতগুলো হয়, পি এর সর্বস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা হয় 7টি যোগ 3, আসলে কতটা এখানে 10/2, 5 মানে sp3d, 5 মানে কি sp3d, sp3d হলে এর বন্ড পেয়ার কত, বন্ধন জোর হচ্ছে কতগুলো, 3খানা, বন্ধন জোর ইলেকট্রন কতগুলো, 3 দুগুণে 6টা। একইভাবে এর এলপি কতগুলো আসছে, এলপি আসছে 5 বিয়োগ 3 ইকুয়াল টু 2, তো এলপি ইলেকট্রন কতগুলো আসবে, 3 2 2 ইকুয়াল টু 4টে। টোটাল ইলেকট্রন কতগুলো, টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা। অর্থাৎ দুটো যৌগ কী পেলাম, এই যৌগটা Xcf2 এবং PCl3, এই দুটো যৌগের কী আছে, অষ্টকের আধিক্য রয়েছে, B2H6 কী আছে, অষ্টকের ঘাটতি রয়েছে, এবং C2H4 অষ্টক পরিপূর্ণ রয়েছে। অর্থাৎ C2H4 বন্ধন যদি আমরা দেখি এইরকম বন্ধন হয়, ইথিলিন, এটা ইথিলিন বন্ধনে দেখো এই কার্বনের 4টে বন্ধন আছে, 4টে বন্ধন আছে, অর্থাৎ এর অষ্টক পূরণ হয়ে গেছে, 4 দুগুণ 8টা ইলেকট্রন। এই কার্বনের কটা বন্ধন, 1টা 2টো 3টে 4টে, অর্থাৎ 4 দুগুণ 8টা ইলেকট্রন, তাই এদের অষ্টকের পূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 18। কোশ্চেন নম্বর 18 কি বলেছে, দেখো বলেছে একটা গঠন দেওয়া আছে, কি গঠন, এটা ওজনের গঠন অ্যাকচুয়ালি, ও এবার বলেছে এটাকে যদি এ পরমাণু, বি পরমাণু, সি পরমাণু ধরা হয়, তবে এ বি সি এর অক্সিজেন পরমাণুগুলির ফর্মাল আধানের মান নির্ণয় করো। ফর্মাল আধান বা কার্যকরী আধানের মান নির্ণয় করতে বলেছে। তো এর মধ্যে লোন পেয়ার থাকবে এটা, এর মধ্যে থাকবে এটা, আর এর মধ্যে থাকবে এটা লোন পেয়ারগুলো দেওয়া নেই এখানে, তো লোন পেয়ারগুলো না দিলে তো করা সম্ভব নয়, তাই হচ্ছে লোন পেয়ারের সংখ্যা। আমরা কার্যকরী আধান বা ফর্মাল চার্জের সূত্র কি জানি, ফর্মাল চার্জ F ইজ ইকুয়াল টু FC ইজ ইকুয়াল টু V মাইনাস N মাইনাস B/2, এটা হচ্ছে ফর্মাল চার্জের সূত্র হচ্ছে FC ইজ ইকুয়াল টু V মাইনাস N মাইনাস B/2, যেখানে FC হচ্ছে কি, FC হচ্ছে কার্যকারী আধান বা ফর্মাল চার্জ, কার্যকারী আধান বা ফর্মাল চার্জ, V কি, V হচ্ছে মুক্ত পরমাণুর মোট যোজক ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ যে পরমাণুর আমরা ফর্মাল চার্জ বের করব সেই পরমাণুর মুক্ত অবস্থায় যোজক ইলেকট্রন, কীরকম মুক্ত অবস্থায় যোজক ইলেকট্রনগুলো যার আমরা বের করব, তার মুক্ত অবস্থায় কতগুলো তার যোজক ইলেকট্রন থাকে তার সংখ্যা লাগবে। N মানে কি, N সমান জানি আমরা যে নিঃসঙ্গ জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, N কি, নিঃসঙ্গ জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। আর কি পড়ে থাকলো, বি হচ্ছে বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, সমান কি, বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। আমরা কি পেলাম, এফসি সমান, আমরা পেলাম এফসি সমান V মাইনাস N মাইনাস B/2, যেখানে এফসি হচ্ছে কার্যকরী আধান, ভি হচ্ছে মুক্ত অবস্থায় যোজক ইলেকট্রন, অর্থাৎ যে পরমাণুর আমরা ফর্মাল চার্জ বের করব সেই পরমাণুর মুক্ত অবস্থায় যোজক ইলেকট্রনের সংখ্যা, এন মানে কি, নিঃসঙ্গ জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ সেই পরমাণুর মাথায় যতগুলো নিঃসঙ্গ জোড়ের ইলেকট্রন রয়েছে তার মোট সংখ্যা লাগবে, আর বি মানে বন্ধন জোড়ের মোট ইলেকট্রন, অর্থাৎ বন্ধন অবস্থায় তার মধ্যে কটি জোড় রয়েছে। আমরা যদি এ পরমাণু যখন আমরা বের করব, এর ফর্মাল চার্জ বের করবো, তার সূত্র কি, এতে কি আছে, অক্সিজেন আছে, তাই অক্সিজেন যখন মুক্ত অবস্থায় থাকবে তখন অক্সিজেনের যোজক ইলেকট্রন কতগুলো হয়, অক্সিজেনের যোজক ইলেকট্রন থাকে 6টা। অক্সিজেন যখন মুক্ত অবস্থায় থাকবে তখন অক্সিজেনের যোজক ইলেকট্রন 6টা, মাইনাস হচ্ছে কি নিঃসঙ্গ ইলেকট্রনের মোট সংখ্যা। তো অক্সিজেন মাথায় কটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে না, তো দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকলে তার মোট ইলেকট্রন হয় 4টে, দুটো নিঃসঙ্গ জোড় থাকলে মোট ইলেকট্রন হয় 4টে, মাইনাস কি বলেছে, B/2, বি হচ্ছে বন্ধন জোড়ের মোট ইলেকট্রন সংখ্যা। তো বন্ধন জোড় কটা আছে এখানে, এই অক্সিজেনটা দুটো বন্ধন দ্বারা উপর অক্সিজেন সাথে যুক্ত, এই অক্সিজেনটা কটা বন্ধন দ্বারা যুক্ত, দুটো বন্ধন দ্বারা যুক্ত, তাই দুটো বন্ধনের জন্য মোট ইলেকট্রন কতগুলো, 4টে/2, 4/2
তখন কত আসলো? সমান আসলো 6 বিয়োগ 4 বিয়োগ 2 সমান 0। তো এ পরমাণুর ফর্মাল চার্জ কত পেলাম আমরা? 0। একেবারে বি পরমাণু দেখো, বি পরমাণুর ফর্মাল চার্জ কত আসবে? বি এ কে আছে? বি এর যে অক্সিজেনটা আছে তার ফর্মাল চার্জ কত হবে? তো বি এর এফসি ইজ ইকুয়াল টু, বিও যেহেতু অক্সিজেন তাই এর একই হবে, কার ভ্যালু? ভি এর ভ্যালু মাইনাস এন এর ভ্যালু কত হবে? এর নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে? দেখো এর নিঃসঙ্গ জোড় আছে একটা, একটা অর্থাৎ জোড়ের সংখ্যা হচ্ছে দুটো, বিয়োগ এর বন্ধন কটা আছে? একটা, দুটো, তিনটে। এ অক্সিজেন কটা বন্ধন তৈরি করেছে? একটা, দুটো, তিনটে। তিনটে বন্ধনের জন্য মোট 6টা ইলেকট্রন বাই 2। তো কত আসলো? 6 বিয়োগ 2 বিয়োগ 3 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ এফসি এর মান কত আসলো? বি এর জন্য +1। তা দুটো কী কী পেলাম? 0 আর +1। নেক্সট কী পরমাণু? না, সি পরমাণু। সি পরমাণুর জন্য এফসি কতগুলো? ফর্মাল চার্জ সমান আমরা কত জানি? না, জানি যে সি যেহেতু এটা কি অক্সিজেন, তাই অক্সিজেন হচ্ছে কত? 6 বিয়োগ 6 বিয়োগ নিঃসঙ্গ ইলেকট্রন কটা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের মোট ইলেকট্রন আছে 6টা বিয়োগ 6 বিয়োগ বন্ধন জোড় আছে 1টা বাই 2। এটা কাটলে 1 হয়, যেটা কেটে যায় সমান বর্তমান -1। এফসিগুলো কত কত আসলো? 0 +1 -1। এই হচ্ছে আমাদের উত্তর পরপর। এটা এ, এটা বি, এটা সি। অপশান কোনটা? অপশান এ হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান এ অ্যান্সার আসলো। নেক্সট কোশ্চেন নম্বর কত? না, নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 19। 19 নম্বর প্রশ্নে কী বলেছে? যে আয়নীয় যৌগ প্রসঙ্গে প্রদত্ত বক্তব্যগুলির মধ্যে ভুল বক্তব্যটি হলো। আয়নীয় যৌগ প্রসঙ্গে বক্তব্যগুলির মধ্যে ভুল বক্তব্য কোনটি? অপশান এতে কি দিয়ে? অপশান এতে বলেছে কি এগুলি উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এটা কি সঠিক? তো আয়নীয় যৌগগুলো আমরা জানি যে উচ্চ গলনাঙ্ক উচ্চ স্ফুটনাঙ্ক হয়। অপশান বিতে কি বলেছে? বলেছে যে এরা জলীয় দ্রবণে বিক্রিয়ায় গতিবেগ খুব বেশি হয়। এরা যখন জলীয় দ্রবণে বিক্রিয়া করে, অর্থাৎ আমরা এটুকু জানি যে আয়নীয় যৌগগুলির রাসায়নিক বিক্রিয়া খুব জোরে হয়, মানে ইনস্ট্যান্টলি বিক্রিয়া হয়। যখন দুটো আয়নীয় যৌগ মেশানো হবে তখন তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া কী হবে? খুব ফাস্ট হবে। তো কী বলে? খুব দ্রুত বিক্রিয়া, খুব বেগ খুব দ্রুত হয়। তো এটাও ঠিক। সিয়ারটা কী বলেছে দেখো, বলেছে যে জলীয় দ্রবণে ও গলিত অবস্থায় তড়িৎ প্রবাহ করে না। কী বলেছে? জলীয় দ্রবণে ও গলিত অবস্থায় আয়নীয় যৌগ তড়িৎ করে না। না, আমরা এটা করে, আমরা ক্লাস 10 থেকে পড়ে এসেছি, ক্লাস 10 বা তার আগেও আমরা পড়েছি। আয়নীয় যৌগ হলো গলিত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় কী করে? তড়িৎ প্রবাহ করে। নেক্সট অপশান ডি এ কী বলেছে? যে ধ্রুবীয় দ্রাবকে অতিমাত্রায় দ্রাব্য। এটাও তো ঠিক। আমরা জানি আয়নীয় যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর সমযোজী যৌগগুলো কোথায় দ্রবীভূত হয়? নন পোলার বা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। তাহলে উত্তর আসলে কি আমাদের? অপশান সি, কোনটি সঠিক নয় বলেছিল। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত? 20। 20 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে যে প্রদত্ত কোন যৌগগুলি গঠিত হওয়া সম্ভব নয়। প্রদত্ত কোন যৌগগুলি কী হওয়া সম্ভব নয়? গঠিত হওয়া সম্ভব নয়। অপশান এতে বলেছে কি PCl5, অপশান বিতে বলেছে SH6, অপশান সিতে বলেছে PbI4, আর অপশান ডিতে বলেছে Ni5-। এর মধ্যে কোনটা কোনটা গঠিত হওয়া সম্ভব নয় বলেছে। তো কোনটা কোনটা গঠিত সম্ভব? 1 নম্বর কী বলেছে দেখো? PCl5। 2 নম্বর কী বলেছে? 2 নম্বর বলেছে যে SH6। 3 নম্বর বলেছে কি PbI4। আর 4 নম্বর কী বলেছে? 4 নম্বর বলেছে Ni5-। এই তো চারটে। তাহলে কোনটা গঠিত সম্ভব নয়? আমরা জানি PCl5 গঠিত সম্ভব, বারবার আমরা পড়েছি PCl5 অস্তিত্ব আছে, PCl5 অস্তিত্ব আছে। SF6 গঠিত হওয়া সম্ভব নয়। এর কারণ কি? কারণ SF6 গঠিত হতে পারে না। আর কী ঘটনা? PbI4 এর অস্তিত্ব আমরা পাই না, কারণ আমরা জানি PbI4 ভাঙলে কী হয়? Pb4+ হয়, আর I4I- হয়। অর্থাৎ 4I- হয় মানে কি? এখানে PbI4 যে Pb4+ হয়েছে, Pb4+-এর কী ক্ষমতা বেশি? ধ্রুবায়ন ক্ষমতা অনেক বেশি। কী ক্ষমতা? ধ্রুবায়ন ক্ষমতা বেশি। এটা হচ্ছে ল্যাটকার ফ্যারানস্ট্রুডের অ্যাপ্লিকেশন, যে ধ্রুবীয় ক্ষমতা অনেক বেশি হওয়ার জন্য PbI4-এর, অর্থাৎ দুটো চারখানা যা I- ছিল, 4টে I- পরমাণুর মধ্যে এরা কী করবে? 4টে I- পরমাণুর মধ্যে দুটো I- পরমাণু থেকে দুটো দুটো ইলেকট্রন নিয়ে Pb2+ গঠন করবে, এবং I2 গঠন করবে।
অর্থাৎ PbI2 প্লাস 2I মাইনাস থাকবে এখানে পরে, তার সাথে যুক্ত হয়ে PbI2 তৈরি করে ফেলবে, PbI2 প্লাস I2। মানে কি বললাম, PbI4 যদি আমরা তৈরি করার চেষ্টা করি তখন PbI4 তৈরি না হয়ে PbI2 প্লাস I2 তৈরি হবে। তার কারণ হলো PbI4 প্লাসের ধ্রুবণ ক্ষমতা অনেক বেশি হওয়ায় কি থেকে 4I মাইনাস থেকে কী করবে, এরা দ্রুত কী নিতে পারে, এরা দ্রুত এখান থেকে ইলেকট্রন টেনে নেবে, টেনে নিয়ে এরা কী তৈরি করে Pb2 প্লাস কনভার্ট হবে, দিয়ে দুটো PbI মাইনাসকে গ্রহণ করে PbI2 গঠন করবে। তো এটার জন্য এটা কি বলছে, Ni5 তৈরি হওয়ার সম্ভাবনার কারণ কি, কারণ n এর পঞ্চযোজী n দেখায়, কিন্তু I এর সাথে করতে পারবে না, কারণ I এর কি আকার অনেক বড় হয়, I এর আকার অনেক I মাইনাসের আকার অনেক বড় হওয়ার জন্য এর ধ্রুবণ ক্ষমতার মান বেশি হয়ে যায়, সেজন্য এটি তৈরি করতে পারে না, ভেঙে গিয়ে Ni3 তৈরি হয়ে যাবে। আমাদের হলো না কি 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর সম্ভব নয়, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 21। কী বলছে 21 নম্বর কোশ্চেন, দেখো বলেছে যে COOH হোল 4 অস্থায়ী কিন্তু SiOH হোল 4 স্থায়ী, এর কারণ কি হলো, এর কারণ কি বলেছে অপশান নিতে, যে CO বন্ধন শক্তি কম, SiO বন্ধন শক্তি অনেক বেশি হয়। বিতে বলেছে CO বন্ধন শক্তি বেশি, SiO এর বন্ধন শক্তি কম। সিতে বলছে উভয়ের বন্ধন শক্তি বেশি, ডিতে বলছে উভয়ের বন্ধন শক্তি সমান। বলছে COOH হোল 4 COH হোল 4 গঠন হলে স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার এরকম হবে, এরকম হয়, তাই তো। আর SiO4 মানে কি, SI এরকম আছে, 4টে OH এইভাবে তৈরি করে। বলছে যে C এবং SI একই গ্রুপে আছে, গ্রুপ 14, দুজনায় কোন গ্রুপ আছে, গ্রুপ 14 এলিমেন্ট, দুজনায় গ্রুপ 14 হয়, অর্থাৎ দুজনায় 14 যদি দেখাতে পারে, কিন্তু SiOH হোল 4 তৈরি হয়, এটা আছে কিন্তু এটা নেই, এটা হয় না। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে এদের বন্ধন শক্তি CO যে বন্ধন শক্তি এর মান অত্যন্ত কম হয়, সেজন্য এটা ব্রেকডাউন হয়, ভেঙে যায়। CO এর বন্ধন শক্তি কম হওয়ার জন্য এইটা বন্ধনটা ভেঙে যায়, কিন্তু SiO বন্ধনে কী হয়, বন্ধন শক্তি অনেক বেশি হয়, তাই এই বন্ধনটা ব্রেকডাউন হয় না, তাই এটা এই রূপে স্টেবল, কিন্তু COOH হোল 4 এটা স্টেবল নয়। এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন নম্বর, এটা অপশান এ এলো, অপশান এ কী এলো, যে এদের বন্ধন শক্তি কম হয় বলে। নেক্সট কোশ্চেন নম্বর 22। কী বলছে 22 নম্বর কোশ্চেন, দেখো নিম্নোক্ত আয়নগুলির মধ্যে কোনটিতে অসমযোজী বন্ধন নেই, নিম্নোক্ত কোন বন্ধনটিতে অসমযোজী বন্ধন নেই করতে হবে তোমাদের প্রত্যেকে কী জানতে হবে, অবশ্যই স্ট্রাকচার ড্র করে জানতে হবে, যে কার কত নম্বর কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন বলেছে নিম্নোক্ত আয়নগুলির মধ্যে কোনটিতে অসমযোজী বন্ধন নেই। অপশান এতে কি বলেছে, BeF4 মাইনাস, বিএ কি বলেছে না ICl4, সিএ কি বলেছে BF4 মাইনাস, আর ডিতে কি বলেছে BH4 মাইনাস। এর মধ্যে বলেছে কার মধ্যে অসমযোজী বন্ধন নেই, এগুলো ভাঙলে আমরা কী পাবো, এটাকে ভাঙলে দেখো পাবো আমরা BeF3 পাবো যোগ F মাইনাস পাবো, এটাকে ভাঙলে কী পাবো BF3 পাবো যোগ I মাইনাস পাবো, এটাকে ভাঙলে কী পাবো BH3 পাবো যোগ H মাইনাস পাবো। এবার প্রত্যেকের ক্ষেত্রে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকে এরা কী করে অসমযোজী বন্ধন কী করতে হবে, যে BF3 থাকলো মানে BeF3 মানে কেমন দেখতে হলো, এটা F, এটা F, এটা F। তবে বিতে বি এর কটা ইলেকট্রন, এটা বি হচ্ছে 6 ইলেকট্রন সিস্টেম, কারণ কি বি 3খানা F এর সাথে সমযোজী বন্ধন করেছে, অর্থাৎ প্রত্যেকটা বন্ধনে 2টো করে ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন। তবে বিই এর কি আছে, 2টো ইলেকট্রনের ঘাটতি আছে অষ্টক পূরণ করার থেকে, তাই এই বি করবে পাশে অবস্থিত একটা F মাইনাস থেকে কী করবে, তার লোন পেয়ারটা নেবে, কীভাবে নেবে, অসমযোজী বন্ধনের মাধ্যমে লোন পেয়ার নিয়ে এদের মধ্যে একটা অ্যাডাকশন তৈরি হয়ে কী ধরনের বন্ধন তৈরি করবে, BeF মাইনাস FF। তো এই যে বন্ধনটা তৈরি হলো, এটা হলো অসমযোজী বন্ধন। তো এরকম বন্ধন কার মধ্যে দেখা যায়, BF3 মধ্যে দেখা যায়, BeF4 এর মধ্যে দেখা যায়, BF4 এর মধ্যে দেখা যায়, BH4 এর মধ্যে দেখা যাবে। তো আমাদের উত্তর হবে কার মধ্যে দেখা যাবে না, ICl4 মধ্যে দেখা যাবে না, এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 23।
প্রশ্ন কোশ্চেন করেছে প্রদত্ত যৌগটির গলনাঙ্ক সর্বনিম্ন। কোন যৌগটির গলনাঙ্ক সর্বনিম্ন হবে জানতে হলে আমাদের জানতে হবে কি কার সমযোজী চরিত্র বেশি। কী জানতে হবে? যার সমযোজী চরিত্র বেশি, সমযোজী চরিত্র বেশি তার গলনাঙ্ক নিম্ন হবে, তার গলনাঙ্ক নিম্ন হবে। বললাম যার সমযোজী চরিত্র বেশি তার কী হবে? গলনাঙ্ক নিম্ন হবে। তো এই যে অপশানগুলো দেওয়া আছে দেখতে হবে এর মধ্যে কার সমযোজী চরিত্র বেশি। অপশান আছে কি AL F3, ALCl3, ALBr3 আর আছে কত ALI3 আছে চারটে। এবার এগুলো ভাঙলে কী পাবো? এটা AL3+ পাবো প্লাস 3F- পাবো, এটা পাবো AL3+ 3Cl-, এটা পাবো AL3+ 3Br-, এটা পাবো AL3+ প্লাস 3I-। এই তো এই যে জিনিসগুলো পেলাম। এবার দেখতে হবে কার সমযোজী চরিত্র সব থেকে বেশি হবে। সমযোজী চরিত্র নির্ভর করে কার কার উপরে আমরা জানি। 1 নম্বর জানি ক্যাটায়নের আধান। আমরা কি জানি? ক্যাটায়নের আধান যত বাড়ে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়ে। 2 নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার যত কমবে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে। 2 নম্বর হচ্ছে অ্যানায়নের চার্জ যত বাড়বে তার মধ্যে সমযোজী চরিত্র বাড়বে। 3 নম্বর হচ্ছে অ্যানায়নের আকার যত বাড়বে সেই অ্যানায়নের মধ্যে সমযোজী চরিত্র বেশি হবে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে প্রত্যেকে দেখো AL3+ রয়েছে, অর্থাৎ প্রত্যেকের ক্যাটায়ন সেম। প্রত্যেকের অ্যানায়নগুলো আছে কি F-, Cl-, Br-, I-। তো এদের প্রত্যেকের চার্জও সেম। এদের আকারের ক্রম কী হয়? এদের আকারের ক্রম এরকম হয়, অর্থাৎ F- আকার সব থেকে ছোটো, I- আকার সব থেকে বড়ো। I- আকার যেহেতু সব থেকে বড়ো তাই এর নিউক্লিয়াস থেকে সর্বস্থ কক্ষটা খুব দুর্বল বন্ধন আবদ্ধ থাকে। তাই এই দুর্বল বন্ধনকে AL3+ খুব সহজেই ধ্রুবায়িত করতে পারে, দিয়ে ALI3-র মধ্যে সব থেকে বেশি মাত্রায় কী তৈরি হবে? সমযোজী চরিত্র তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 24 কী বলেছে? NH4Cl H2SO4 K4FeCN6 আর KCaNO3 এই যৌগগুলির মধ্যে 3 প্রকারের বন্ধন বর্তমান। 3 প্রকার বন্ধন কী কী? 3 হচ্ছে 1 নম্বর সমযোজী, 2 হচ্ছে কি তড়িৎযোজী আর 3 কি অসমযোজী। বলছে এই যে 3খানা যৌগ, 4টে যৌগ দেওয়া আছে, 4টে যৌগের ভিতরে কার কার মধ্যে সমযোজী, তড়িৎযোজী এবং অসমযোজী 3 প্রকারের বন্ধন বর্তমান হবে। অপশান এতে বলেছে NH4Cl। NH4Cl এর যদি আমরা স্ট্রাকচার দেখি এসে করে দেখি NH4+ Cl- থেকে এসেছে। তো NH4+ কি ক্যাটায়ন এবং Cl- অ্যানায়ন। তো এদের ক্যাটায়ন অ্যানায়ন ইন্টারঅ্যাকশন থাকার জন্য এর মধ্যে কী আছে? তড়িৎযোজী বন্ধন রয়েছে। আর NH4 গঠন হয় কীভাবে? NH4 গঠন হয় NH3+H- থেকে, NH3+H+ থেকে, যেহেতু NH4+ থেকে। তো NH3 গঠন কেমন হয়? NH3 গঠন হয় এরকম H, অর্থাৎ একটা থেকে লোন পেয়ার থাকে আর এখানে H+ কোনো ইলেকট্রন নেই, H+ ইলেকট্রন নেই এবং NH3-র মধ্যে N এর নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। তাই এটা একটা অসমযোজী প্রকারের বন্ধন তৈরি করে NH4+ অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। এই অ্যামোনিয়াম আয়ন এর মধ্যে কী কী বন্ধন পেলাম আমরা? এখানে আছে কী বন্ধন? এখানে আছে সমযোজী বন্ধন, এটা পেলাম কি অসমযোজী বন্ধন। আর এই অ্যামোনিয়াম আয়ন আর Cl- যুক্ত হয়ে তৈরি হয় তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে NH4Cl, অর্থাৎ এখানে 3 প্রকারের বন্ধনই বর্তমান হলো। 2 নম্বরে বলেছে কি না, 2 নম্বরে বলেছে H2SO4। H2SO4 এর তোমরা যদি স্ট্রাকচার দেখো সেখানেও কি দেখবে? সেখানে কি দেখবে যে এখানে সমযোজী অসমযোজী বন্ধন আছে কি নেই। H2SO4 এর গঠন কেমন হয়? মাঝে থাকে SOH OH OO। দেখো এখানে এসের 6টা যোজ্যতা পূরণ হয়েছে। অক্সিজেনের কি আছে? এখানে লোন পেয়ার আছে, তাই অক্সিজেনের কি আছে? অষ্টক পূরণ হয়েছে। এই অক্সিজেনের কত? লোন পেয়ার আছে, অষ্টক পূরণ হয়েছে, এর অক্সিজেন পূরণ হয়েছে। তো এই যে প্রত্যেকটা যৌগের মধ্যে এখানে কি আছে? দেখো পুরোটাই অসমযোজী বন্ধনের মাধ্যমে, প্রত্যেকটা কি আছে? সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত। তো H2SO4 এর মধ্যে শুধুমাত্র এক ধরনের বন্ধন দেখা যায়। আর বাকি যে দুটো আছে অর্থাৎ K4FeCN6 এখানে যেটা তৈরি হয় কীভাবে তৈরি হয়? এটা K4 মানে 4K+ থেকে, আর এটা আছে FeCN6-, এটা থেকেও এটা, অর্থাৎ এটা হচ্ছে ক্যাটায়ন পার্ট, এটা হচ্ছে অ্যানায়ন পার্ট।
তো এর মধ্যে ক্যাটায়ন অ্যানায়ন থাকার জন্য কি হয়, এটা তড়িৎ বন্ধন দেখা যায়। আর FeCN6 এর মধ্যে আমরা কি দেখতে পাবো, যে Fe চারিদিকে কী থাকে, ছখানা সিএন থাকে। এই ছখানা সিএন কী বন্ড থাকে, এটা কোঅর্ডিনেট বন্ড থাকে। এই সিএনগুলো কী বন্ধন, এগুলো হচ্ছে সিএনগুলো কোঅর্ডিনেট বন্ড, এগুলো কিন্তু সমযোজী বন্ধন নয়। এগুলো কী বন্ধন, এগুলো হচ্ছে অসমযোজী বন্ধন। এগুলো কী বন্ধন থাকে, অসমযোজী বন্ধন থাকে। আর সিএনের মধ্যে কী থাকে, সিএন হচ্ছে এই একটা, সি এবং এন এর মধ্যে ত্রিবন্ধন থাকে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। আমরা পেলাম কি, পেলাম যে NH4Cl, K4FeCN6 এবং CaNO3 এর মধ্যে যদি আমরা গঠন দেখি, এটার গঠন দেখলে আমরা এর মধ্যেও 3 ধরনের বন্ধন পাবো। অর্থাৎ এই 3টে যৌগের ভিতরে 3 ধরনের বন্ধনই উপস্থিত। নেক্সট কোশ্চেন 25 নম্বর বলেছে BF4- এর বন্ধনের প্রকৃতি কী। BF4- এর বন্ধনের প্রকৃতি কী, দেখো কিছুক্ষণ আগে একটা কোশ্চেন করতে গিয়ে বলেছিলাম যে BF4 কী ধরনের কী করে বন্ধন দেখায়। এটা 25 নম্বর কোশ্চেন বলেছে BF4- কী বলছে, BF4- এসে কথা থেকে বলতে পারি আমরা BF3 প্লাস F- থেকে এসেছে, এটা তৈরি হয় এইভাবে, যুক্ত হয়ে BF3 মানে কত, বি এফ 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 আর F-। তো এই BF3 মধ্যে কী আছে দেখো, এখানে দুটো ইলেকট্রন, দুটো হচ্ছে 6টা ইলেকট্রন, মানে বি হচ্ছে 6টা, 6 ইলেকট্রন পিসিস, অর্থাৎ বি এর ইলেকট্রনের অষ্টপূরণে ইলেকট্রন ঘাটতি রয়েছে। তাই এই বি কী করবে, পাশে থাকা এই যে F- থেকে দুটো ইলেকট্রন কী করবে, এই ব্যবহারের জন্য নেবে, যেটা অসমযোজী টাইপের বন্ধনের মাধ্যমে নেবে। তো এবার এই মাধ্যমে এর বি এর অষ্টপূরণ করা যায়। অষ্টপূরণ এরা এইভাবেই করে। সুতরাং এখানে কটা, এই যে অসমযোজী বন্ধনের মাধ্যমে এই দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে, সেজন্য এটা কি হলো, সরি এটা বন্ধন এইভাবে এই এফ দুটো ইলেকট্রন বিকে দেয় ব্যবহার করার জন্য। যেহেতু এই বন্ধনে দুটো ইলেকট্রনই এফ দিচ্ছে, তাই এটা অসমযোজী বন্ধন। তাই এখানে কী কী বন্ধন দেখতে পেলাম আমরা, সমযোজী আর ও অসমযোজী বন্ধন দেখতে পেলাম, দুটো ধরনের বন্ধন, এটা অসমযোজী। নেক্সট কোশ্চেন নম্বর কত, এবার দেখো বলেছে যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনে বলেছে কি, যে ড্যাশ যৌগের জালক শক্তি সর্বোচ্চ। এখানে 4টে অপশান আছে, RBF, CSF, কী আছে 1 নম্বর RBF, 2-এ কী আছে CSF, 3-এ আছে কি, সিতে আছে NAF, আর 4-এ আছে কি KF। এই 4টে যৌগের ভিতরে বলেছে কার জালক শক্তি সর্বোচ্চ। কার জালক শক্তি সর্বোচ্চ আমরা কী করে পাবো, আমরা পাবো প্রত্যেকটা যদি ক্যাটায়নে ভাঙি, এটা হচ্ছে RB প্লাস F-, এটা হচ্ছে CS প্লাস F-, এটা হচ্ছে NA প্লাস F-, এটা হচ্ছে K প্লাস F-। এই তো দেখো প্রত্যেকটার কি, প্রত্যেকটা হচ্ছে অ্যানায়ন সেম, প্রত্যেকটা অ্যানায়ন সেম F-, তাই F- দিয়ে কোনো ধরনের ব্যাখ্যা আমরা করতে পারবো না। এবার ক্যাটায়নগুলো দেখো, প্রত্যেকটা ক্যাটায়নের যখন জালক শক্তি বলেছে আমাদের কী দেখতে হয়, ক্যাটায়নের চার্জ আর আকার। ক্যাটায়নে কী কী দেখবো আমরা, চার্জ এবং আকার। দেখো প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ সেম, প্রত্যেকটা 1+, প্রত্যেকটা ক্যাটায়নের চার্জ সেম হওয়ার জন্য আমাদের আকার দিয়ে কনসিডার করতে হবে। অর্থাৎ যে ক্যাটায়নের আকার সবথেকে ছোট হবে সেই ক্যাটায়নটি কী হবে, যে ক্যাটায়নটির আকার সবথেকে ছোট হবে সেই ক্যাটায়নটি কী হবে না, সেটির মধ্যে জালক শক্তি সর্বোচ্চ হবে। তো এখানে ক্যাটায়নের আকারের ক্রম কী হবে, এটা হচ্ছে ক্যাটায়নের আকারের ক্রম, যেহেতু Na+ এর আকার সব থেকে ছোট, তাই Na+ এর অর্থাৎ NaF এর মধ্যে কী বন্ধন থাকবে, NaF এর জালক শক্তি সর্বোচ্চ হবে। অর্থাৎ হচ্ছে উত্তর অপশন সি। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে KF ও HF, কী বলেছে, KF ও HF এর অনদ্র মিশ্রণে ড্যাশ ও ড্যাশ রসায়ন বর্তন থাকে। তো KF প্লাস HF মিশিয়ে আমাদের তৈরি হয় কি, তৈরি হয় KHF2, তৈরি হলো কী, তৈরি হলো KHF2। এর KHF2কে যদি আমরা জলে বিশ্লিষ্ট করি, মানে যেটা জলে দেওয়া হলে উৎপন্ন হয় কি, K প্লাস HF2-, কী ধরে K প্লাস আর HF2-, তাই এর মধ্যে কী কী আয়ন উপস্থিত থাকবে, K প্লাস ও HF2- আয়ন উপস্থিত থাকবে, হচ্ছে অপশান ডি এখানে উপস্থিত থাকবে। নেক্সট কত নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন কী বলছে, ড্যাশ যৌগটির সমযোজী চরিত্র সর্বাধিক। এখানে 4টে যে যৌগ দেওয়া আছে, কী কী অপশান, এতে দেওয়া আছে SnF2, বিতে দেওয়া আছে SnF4, সিতে দেওয়া আছে কি SnCl2, ডিতে দেওয়া আছে SnCl4।
এই চারটে যৌগের ভিতরে বলেছে কার সমযোজী চরিত্র সর্বাধিক। এর আগেও বলেছি বারবার সমযোজী চরিত্র সর্বাধিক কার হবে, যার মধ্যে কি হবে, সমযোজী চরিত্র সর্বাধিক কী করে হবে, কী করে করতে হবে, আমাদের ফ্যাজান্স রুলের মাধ্যমে কনসিডার করতে হবে। অর্থাৎ যে ক্যাটায়ন দেখতে, ক্যাটায়নগুলো আমরা দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা অ্যানায়ন কি, দুটো অ্যানায়ন সেম, দুটো অ্যানায়ন আলাদা, এবং ক্যাটায়নের চার্জগুলো কি আছে এখান থেকে ভেঙে নিই, SN2 প্লাস 2F মাইনাস, এটা ভাঙলে কি হবে SN4 প্লাস 4F মাইনাস, এটা হবে SN2 প্লাস Ca2Cl মাইনাস, এটা হবে SN4 প্লাস 4Cl মাইনাস। এবার আমরা জানি সমযোজী চরিত্র কার মধ্যে বেশি হয়, সমযোজী চরিত্র ফ্যাজান্স রুল অনুসারে বলেছিল ক্যাটায়নের চার্জ যত বাড়ে সে তার মধ্যে সমযোজী চরিত্র বেশি হবে। ক্যাটায়নের চার্জ যত বাড়বে তার ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ধ্রুবণ ক্ষমতা বেশি হলে অ্যানায়নকে বেশি মাত্রায় ধ্রুবায়িত করে, তাই তার মধ্যে সমযোজী চরিত্র সবথেকে বেশি হয়, এটুকু জানা আছে। তবে এই যে মধ্যে দেখো এখানে দুটো ক্যাটায়ন আছে যেটা 4+ স্টেটে আছে, কার মধ্যে SnF4 আর SnCl4। তো এখন দেখো দুটো ক্যাটায়ন যখন সেম স্টেটে রয়েছে, অর্থাৎ সেম স্টেটে রয়েছে, অর্থাৎ 4+ রয়েছে, তখন আমাদের কনসিডার করতে হবে কি, যে তার সাথে যুক্ত অ্যানায়নের আকার কী, তার সাথে যুক্ত অ্যানায়ন কী আছে। যেহেতু দেখো এখানে অ্যানায়ন আছে F-, এখানে অ্যানায়ন আছে Cl-, আর আমরা জানি F- থেকে Cl- আকার বেশি। আকার যখন বড় হবে আমরা এটুকু জানি যে অ্যানায়নের আকার বাড়লে কি হবে, তার ধ্রুবায়িত হওয়ার মাত্রা বেশি হবে। অ্যানায়নের আকার বাড়লে তার ধ্রুবায়িত হওয়ার মাত্রা বেশি হবে, অর্থাৎ Cl- বেশি মাত্রায় ধ্রুবায়িত হবে, এবং SnCl4 এর মধ্যে সমযোজী চরিত্র বেশি হবে। উত্তর হবে কি আমাদের অপশান ডি, SnCl4 এর মধ্যে সমযোজী চরিত্র সবথেকে বেশি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন কী বলছে, ড্যাশ যৌগটিতে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক সূত্র মেনে চলে। কোন যৌগটিতে কেন্দ্রীয় পরমাণু কী মেনে চলে, অষ্টক সূত্র মেনে চলে। কী কী বলেছে, HCOF2 একটা, 2 নম্বর কী বলেছে HCl4 2, সিতে কী দেওয়া আছে, সিতে দেওয়া আছে HCF4, আর ডিতে দেওয়া আছে BF3। এই চারটে যৌগের মধ্যে বলেছে কার ক্ষেত্রে অষ্টক সূত্র মেনে চলে, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে 8টা ইলেকট্রন থাকে। তোমরা যদি এটাকে চেক করো, এটাকে চেক কী করে করবে না, এটার H সমান কত বের করতে পারবে, H সমান 1/2 × 8 + 2, যেহেতু অক্সিজেনকে কনসিডার করা যায় না তাই হলো 5, 5 মানে কি আসলে sp3d। sp3d মানে এর বিপি কতগুলো, এর বিপি হচ্ছে 3খানা, এলপি হচ্ছে কটা, 2টো। এর টোটাল আসলে বিপি এলপি আসলে 5টা, অর্থাৎ টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা। টোটাল কত ইলেকট্রন, 10টা ইলেকট্রন। যতগুলো হাইব্রিডেশন হয় তার ডবল ইলেকট্রন হয়। তো এখানে হাইব্রিডেশন কত বেরো, SCl4 এর হাইব্রিডেশন বের করো, SCl2 এর H কত, 1/2, S মানে সালফার, শেষ করে দিলাম 6টা, যোগ 2 সমান 4, 4 হলে কি হয় sp3 হাইব্রিডাইজড হয়, এবং ইলেকট্রন হচ্ছে 8 ইলেকট্রন। এটা কত হবে, H 8 + 4/2, অর্থাৎ 6 হলে কত হবে 12টা ইলেকট্রন। এর কতগুলো হবে, BF3 তে H 1/2 × 3 + 3, অর্থাৎ 3sp2, অর্থাৎ কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। দেখো এখানে পেলাম কটা, 10টা ইলেকট্রন, এখানে হলো 8টা ইলেকট্রন, এখানে 12টা ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু। তাই উত্তর হবে কি আমাদের SCl2 এর অষ্টক সূত্র মেনে চলে। নেক্সট কোশ্চেন নম্বর 1 বলছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ ম্যাচিং করে বলতে হয় কোনটা ঠিক। 1 নম্বর বলেছে কি, দেখো ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, ইলেকট্রন ঘাটতি এখনই দেখালাম কার মধ্যে হয়, BF3 এর মধ্যে। তো 1 কার সাথে যাবে, 1 যাবে B এর সাথে। 2 কি বলেছে, অযুগ্ম ইলেকট্রন যুক্ত, কার মধ্যে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, আছে অযুগ্ম ইলেকট্রন N এর মধ্যে। আর আছে বর্ধিত ইলেকট্রন কার মধ্যে হয়, PCl5 এর মধ্যে, তাই 3 হবে বর্ধিত ইলেকট্রন PCl5। উত্তর কি আসলে আমাদের, উত্তর আসলে অপশান সি। নেক্সট হচ্ছে বিবৃতি স্টেটমেন্টের কোশ্চেন, অ্যাসারশন রিজনিং এর টাইপের। 1 নম্বর বলেছে কি বিবৃতিতে, যে আয়নীয় বন্ধনের নির্দিষ্ট বন্ধন অভিমুখ নেই। আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই, তার কারণ বলেছে প্রত্যেকটি আয়ন সুষমভাবে বণ্টিত দ্বারা ক্ষেত্র দ্বারা পরিবেষ্টিত থাকে। তাই আমাদের 1 নম্বরে কি আসছে বিবৃতি এতে, দেখো বলেছে আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ নেই। এটা কি ঠিক? তো আমরা জানি আয়নীয় বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে না, এরা যে কোনো দিক থেকে অ্যাট্রাকশন ফিল করে যুক্ত হতে পারে, কিন্তু সমযোজী বন্ধনের নির্দিষ্ট অভিমুখ থাকে। তো আর কি এ হচ্ছে ঠিক, আর কি তার কারণ কি বলেছে প্রত্যেকটি আয়ন সুষমভাবে বণ্টিত ক্ষেত্র দ্বারা পরিবেষ্টিত থাকে, এটাও ঠিক। আর এবং এ এবং আর দুটোই ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। তাই আমাদের উত্তর হচ্ছে অপশান এ এবং আর সঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 2।
জন্য বলছে কি FeCl2 অপেক্ষা FeCl3 অধিক সমযোজী। কি বলছে FeCl2 বেশি, FeCl2 কি FeCl2 অপেক্ষা FeCl3 অধিক সমযোজী। তো এটা কি সমযোজী ক্রম বলেছে, এটা ঠিক না ভুল বলে মনে হয়? এটা তো ঠিক, এটা ঠিক। কারণ এটাকে Fe2+ আর এটা আছে Fe3+, অর্থাৎ ক্যাটায়নের চার্জ বাড়লে তার সমযোজী চরিত্র বাড়ে। যদি এটা Fe হচ্ছে এটা 3+ স্টেটে, তাই FeCl3 বেশি সমযোজী, তাই এটা ঠিক। এর কারণ কি বলেছে? আর তো এ কি হলো, এ হলো ঠিক। আর কি বলেছে দেখো, আর বলেছে কারণ ক্যাটায়নের চার্জ যত কম হয় তার সমযোজী চরিত্র বৃদ্ধি পায়। এটা কি ঠিক না? আর হচ্ছে ভুল, কারণ যত ক্যাটায়নের চার্জ কম হবে তার মধ্যে সমযোজী চরিত্র কম হবে, তো এটা হচ্ছে ভুল। তাই উত্তর আসলে আমাদের কি? উত্তর আসলে অপশান সি, এ ঠিক এবং এ ঠিক এবং আর ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 3 বলেছে যে Na ধাতুর উপর Cl2 চালনা করে উৎপন্ন NaCl এর একটি সুস্থিত যৌগ তৈরি করা যায়। Na ধাতুর উপর দিয়ে Cl2 গ্যাস চালনা করলে উৎপন্ন NaCl সুস্থিত যৌগ। হ্যাঁ, এটা ঠিক, কারণ NaCl কি হয়? NaCl Na+ ও Cl- দ্বারা গঠিত। Na+ এর কত ইলেকট্রন? দুটো 8টা, 2,8,8, অর্থাৎ উভয়ের কি অষ্টক পূরণ হয়, তাই এরা সুস্থিত যৌগ তৈরি করতে পারে। নেক্সট এখানে আর কি বলেছে দেখো, কারণ বলেছে সোডিয়াম ক্লোরাইডের গঠনে সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন অষ্টক পূরণ করে, তো এটাও তো ঠিক। অর্থাৎ আমাদের দুটোই কি আসলে ঠিক, এবং এটা হলো এর সঠিক ব্যাখ্যা। অর্থাৎ উত্তর হলো অপশান এ, পুরোপুরি উত্তর হলো অপশান এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর কত? 4। নেক্সট কোশ্চেন নম্বর 4 বলছে বিবৃতিতে এতে বলেছে বোরন সর্বদা সমযোজী বন্ধন তৈরি করে। বলছে বোরন সর্বদা সমযোজী বন্ধন তৈরি করে, তো এটা কি ঠিক না ভুল? এ ঠিক, কারণ বোরনের আকার কি হয়? ছোট হয়, এবং বোরনের আকার ছোট হয় এবং চার্জ বেশি হয়, সেজন্য সর্বদা এই সমযোজী টাইপের যৌগ তৈরি করে। কারণ কি B3+ আয়নের ক্ষুদ্র আকার সমযোজী বন্ধন গঠনে সহায়ক, তো এটা তো ঠিক অবশ্যই। আর কারণ আমরা জানি যার ক্যাটায়নের চার্জ এবং আকার কম হবে, ক্যাটায়নের চার্জ বেশি, চার্জ কী হবে? বেশি, এবং আকার যার কম, আকার কম এবং চার্জ বেশি, তখন এটা হচ্ছে ক্যাটায়ন, তাই তো? ক্যাটায়নের চার্জ বেশি, আকার কম, এরকম কন্ডিশন থাকলে কি হবে? এরকম কন্ডিশন তার মধ্যে সমযোজী চরিত্র বেশি হবে। এটা কি দুটোই তবে ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 5 কি বলছে? লিথিয়াম হ্যালাইডগুলি কিছুটা সমযোজী বৈশিষ্ট্যযুক্ত হয়। কি বলছে? লিথিয়াম হ্যালাইডগুলি কিছুটা সমযোজী বৈশিষ্ট্যযুক্ত হয়, এটা ঠিক। কারণ কি লিথিয়াম হ্যালাইডের Li+-এর আকার খুব ছোট হয়। লিথিয়াম হ্যালাইডের Li+ যে ক্যাটায়নটা, তার আকার অত্যন্ত ছোট হয়, তাই এর ধ্রুবণ ক্ষমতা কিছুটা বেশি হয়, কিছুটা থাকে ধ্রুবণ ক্ষমতা, তাই এর হ্যালাইডগুলি কী হয়? কিছুটা সমযোজী চরিত্র হয়। কারণ কি বলেছে? লিথিয়ামের ধ্রুবণ ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, এটা ঠিক, আরও ঠিক, কারণ ক্যাটায়নের ধ্রুবণ ক্ষমতা অনেক বেশি হয় লিথিয়ামে, তাই উত্তর আসছে অপশান এ, বোধ ঠিক। আর এবং এ এবং আর ঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 6 বা নেক্সট কোশ্চেন এখানে 1 দিয়েছে, যদি এটা টু ফার্স্ট টাইপ কোশ্চেন নম্বর 1 দিয়ে এরা ইন্ডিকেট করেছে। কি বলেছে 1 নম্বরে? যে লুইস ডট গঠন ইলেকট্রন জোড়ের সমভাবে ব্যবহার ও অষ্টক সূত্রের সাপেক্ষে বিভিন্ন মৌল ও আয়নের বন্ধন চিত্র প্রকাশ করে। কি বললো? যে লুইস ডট গঠন ইলেকট্রন জোড়ের সমভাবে ব্যবহার এবং অষ্টক সূত্রের সাপেক্ষে মৌল ও আয়ন মানের বন্ধনের চিত্র প্রকাশ করে। বিবৃতি 2 বলেছে অষ্টক সূত্র নিষ্ক্রিয় গ্যাসের বিভিন্ন যৌগ যেমন HCF2 ও HCF4 ইত্যাদির গঠন ব্যাখ্যা করে। তো উপরিক্ত বক্তব্যের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল? তো 1 নম্বর বিবৃতি বলছে লুইস ডট গঠন ইলেকট্রন জোড়ের সমভাবে ব্যবহার এবং অষ্টক সূত্রের সাপেক্ষে বিভিন্ন মৌলতার আয়নের বন্ধনের চিত্র প্রকাশ করে। হ্যাঁ, বন্ধনের চিত্র লুইস ডট গঠন দেয়, ইলেকট্রন জোড় ব্যবহার করা হয় এবং অষ্টক সূত্রের সাপেক্ষে বিভিন্ন মৌল কী তৈরি করে? তাদের আয়নীয় বন্ধন তৈরি করে, বন্ধন চিত্র দেখানো যায়। তো এই বিবৃতি একই, বিবৃতি হচ্ছে সঠিক। এবং বিবৃতি 2 কী বলেছে? বিবৃতি 2 বলেছে অষ্টক সূত্র নিষ্ক্রিয় গ্যাসের বিভিন্ন মৌল যেমন এর ক্ষেত্রে গঠন ব্যাখ্যা করে। যে অষ্টক সূত্র নিষ্ক্রিয় গ্যাসের ব্যাখ্যা করবে না, অষ্টক সূত্র তো বলে দিয়েছে এরা কী করে? বন্ধনে অংশগ্রহণ করতে পারে না, তো এটা হচ্ছে ভুল, তাই এটা হলো ভুল। অর্থাৎ উত্তর হলো আমাদেরকে, উত্তর হলো অপশান সি, উত্তর সি। এই হলো তোমাদের রাসায়নিক বন্ধন
ও আণবিক গঠন তত্ত্বের পার্ট 1 ভিডিও, পার্ট 1-এর একটা টপিকের উপর বেস করে যতগুলো কোশ্চেন করানো ছিল সেই কোশ্চেন অ্যান্সারগুলো করানো হলো। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আরও কোশ্চেন করানো হবে, তাই তোমরা যারা ভিডিও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।